দর্শক, ইস্পাহানি মির্জা পরিচয় মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা শুরু করতে চাই সাম্প্রতিক সময়ে জনাব ফজলুর রহমান বিএনপি নেতা, তার একটা মন্তব্যকে কেন্দ্র করে বেশ আলোচনা চলছে। সেখান থেকে তিনি জুলাই অভ্যুত্থানকে আবার নতুন একটা আলোকে উপস্থাপন করেছেন। সেখান থেকে আলোচনা শুরু করতে চাই। সার্বিকভাবে সংস্কারের প্রক্রিয়া কি সেসব নিয়েও কথা বলতে চাই। তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। আছেন অধ্যাপক ডক্টর আসিফ এম শাহান, তিনি অধ্যাপনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগে। আছেন মাহমুদা হাবিবা, তিনি সদস্য বিডিএসএল বিএনপি, এবং আছেন জনাব আশরাফ কায়সার, তিনি সিনিয়র সাংবাদিক। আপনাদের তিনজনকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। শুরুতে আশরাফ কায়সার, আপনার কাছে আসতে চাই। এই যে নতুন করে আবারও এই প্রশ্নগুলো তোলা যে এটা আসলে অভিনয় ছিল, মূলত জামাত শিবির এটাকে 5ই আগস্ট ঘটিয়েছে, সার্জিস হাসনাতরা অভিনেতার ভূমিকা ছিলেন। জনাব ফজলুর রহমানের এই কথা, যদিও তাকে বিএনপির পক্ষ থেকে শোকজ করা হয়েছে, জবাব দিতে বলা হয়েছে, কিন্তু এই ধরনের কথাগুলো এই সময় কেন সামনে আসছে বা কেন তোলা হচ্ছে, সেটা কি শুধুই একজন ব্যক্তির কাজ, না এর পেছনে আরো বড় কিছু দেখেন আপনি? ধন্যবাদ। অ্যাডভোকেট ফজলুর রহমানকে অনেক দিন থেকেই আমরা অনেক অদায়িত্বশীল কথা বলতে শুনছি, উস্কানিমূলক কথা বলতে শুনছি, এবং তিনি যে দলের প্রতিনিধিত্ব করেন বা পরিচয় বহন করেন তাকেও ঠিকমতো প্রতিনিধিত্ব করছেন বলে আমাদের মনে হচ্ছে না। ওনাকে অনেকটা অ্যানার্কিস্ট মনে হচ্ছে, এবং ঠিক যেভাবে মাঠ গরম করে নিজেকে গুরুত্বপূর্ণ রাখা, আলোচিত রাখা, বিতর্কিত রাখা, আমাদের রাজনীতিতে এরকম একটা চল আছে। এবং বেশ কিছু ব্যক্তি, আমরা 54 বছরে যদি হিসাব করি, অনেকের নাম আমি বলতে পারবো। তাদের কখনো কখনো দল ছোট হয়, ব্যক্তি বড় হয়, কখনো কখনো তারা অত উল্লেখযোগ্য কোনো পদে থাকেন না, কিন্তু বিতর্কিত কথাবার্তা বলে আলোচনায় থাকেন। ওনার একটাই বড় অবলম্বন বা অস্ত্র, সেটি হচ্ছে উনি যুদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধ করেছেন এবং দেশ স্বাধীনে ভূমিকা রেখেছেন। এটি নিয়ে নিশ্চয়ই বাংলাদেশের আরও লক্ষ মানুষের একই অধিকার আছে, একই বক্তব্য আছে। তারা সবাই কি ফজলুর রহমানের মতো ব্যবহার করছেন? আমি নিশ্চিতভাবে বলতে পারি করছেন না। তাহলে উনি কেন এরকম করছেন? দেখুন, ওনার রাজনীতির ডিএনএ যদি আপনি দেখতে পান, যেভাবে ছাত্রলীগের সাথে যুক্ত ছিলেন, আওয়ামী লীগের সাথে ছিলেন, কাদের সিদ্দিকীর সাথে ছিলেন, এবং পরবর্তীতে বিএনপিতে শুরু থেকেই তাকে বেশ বেখাপ্পা মনে হচ্ছিল যে উনি বিএনপির ভেতরে আওয়ামী লীগের ফ্যাসিবাদী শক্তির প্রতিনিধিত্বকারী। সেটা কিন্তু সাম্প্রতিক বক্তব্য ছাড়াই, যে আওয়ামী লীগের যেই চরিত্রগুলোকে নিয়ে আমরা কথা বলি, যারা গায়ের জোরে চলতে চান, যারা অন্যের মতামতকে উপেক্ষা করেন, অন্যকে ছোট করে আনন্দ পান, এবং মানুষকে অপমান করে এক ধরনের তীক্ষ্ণ উত্তেজনা অনুভব করেন, ফজলুর রহমান ওই ক্যাটাগরির। এবং এরকম আরও কিছু ইন্ডিভিজুয়ালের নাম কিন্তু আমি বলতে পারবো। ফজলুর রহমান ক্যাম্পেরই না, বিরোধী ক্যাম্পেও আছেন, ভিন্ন ক্যাম্পেও আছেন। আপনি যদি বলেন যে উনি সার্জিস হাসনাত, এমনকি বৈষম্য বিরোধী আন্দোলন, গণ অভ্যুত্থান ইত্যাদি নিয়ে গত 12 মাসে যেভাবে কথা বলেছেন, আমি প্রায় ভাবতাম যে বিএনপিতে কি তাকে দেখার কেউ নেই, অথবা তাকে বলার কেউ নেই। কারণ এই জিনিসগুলো শোনেন, যা ঘটে গেছে জুলাই আগস্টে ঘটেছে, নতুন করে তত্ত্ব আবিষ্কারের তেমন কোনো সুযোগ নেই। সার্জিস হাসনাতরা ছাত্রলীগ করতো কিনা, শিবিররা কতটুকু আধিক্য বিস্তার করেছিল, কে গুপ্ত শিবির, কে প্রকাশ্য শিবির, এগুলো নিয়ে গবেষণা করে আমরা অভ্যুত্থানটাকে যতটা প্রশ্নবিদ্ধ করব, এর চেয়ে বড় কোনো উপকার কিন্তু আর হবে না। আপনি তাকে বর্তমান রাজনীতিতে কিভাবে মোকাবেলা করবেন, তার অনেক কর্মকাণ্ড নিয়ে আপনি কথা বলতে পারেন, কিন্তু ফজলুর রহমান একদিন একটা টক শোতে বৈষম্য বিরোধী আন্দোলনের একজন নেতাকে আমার সামনে উঠে যেতে বলেছেন। তা আমি বললাম যে উনি কেন উঠে যাবেন? বললো যে উনি আমার ছেলের চেয়েও কম বয়সী। তা আমি বলছি, এটা তো বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতা না, এটা টক শো। কাজে ওনার শারীরিক ভঙ্গি এবং অবজেকশনেবল আচরণ, এটা ইংলিশে বলে হি পিকস আপ দ্য ফাইট, উনি ফাইট পিক আপ করেন। কাজেই আজকে উনি কোর্টে যেভাবে কথা বলেছেন, আমার মনে হয়েছে যে দেখেন, ওনার বাড়ির সামনে যে আন্দোলন হচ্ছে, যে পোস্টারের ভাষা, তার বিরুদ্ধে মব ভায়োলেন্স হচ্ছে, তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে প্যারিস থেকে, যে পোস্টার দেখেছি আমি, যে ভাষা আমি দেখেছি, আমি অত্যন্ত নিন্দা জানাই। এবং এই মব ভায়োলেন্সকে আমি শুরু থেকেই অপছন্দ করি। আমার মনে হয় সরকারের খুব বড় ব্যর্থতা এটি। ফজলুর রহমানের মধ্যে কিন্তু মব ভায়োলেন্সের উপাদান আছে। দেখেন, উনি হয়তো ভিন্ন প্ল্যাটফর্মে করেন, উনি হয়তো টক শোতে বলেন, উনি হয়তো জনসভায় বলেন, কিন্তু ওনার মধ্যে ওই উপাদানটি আছে যেটিকে আমরা অপছন্দ করি, এবং আমরা মনে করি রাজনীতিতে এই উপাদানটি রাজনীতির জন্য ক্ষতিকর। এখন আপনি দেখেন, উনি কি শুধুই তার ব্যক্তি মতামত প্রতিফলন করছেন? একদমই না। উনি খেয়াল করে দেখুন যে 5ই আগস্টের পলাতক শক্তি নিয়েও তার বক্তব্য আছে।
5ই আগস্টের উদ্দেশ্য নিয়ে তার বক্তব্য আছে, তাদেরকে কালো শক্তি বলা ইত্যাদি। কিন্তু দেখুন, উনি আজকে প্রমাণ চেয়েছেন, প্রমাণ উনি নিজেই দিতে পারবেন। ইদানিংকালে প্রমাণ লুকিয়ে রাখা কিন্তু খুব কঠিন। উনি কথা বলার সময় যেভাবে লাগামহীন হন, তাতে করে কিন্তু মানুষকে তার আবেগ অনুভূতিতে আঘাত করা হয়, অর্জনে আঘাত করা হয়, এদেরকে রাজনৈতিক অধিকারের জায়গা থেকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়, এবং তার দলকেও যথেষ্ট, এরকম একটি লোক এরকম কোনো দলে আছেন, ওই দল নিয়েও আমাদের দ্বিতীয়বার চিন্তা করতে হয়। তার মানে দলটি যখন কোনো রকমে পাওয়ারের কাছে যাবেন, এই ফজলুর রহমানকে তারা কি করে ধারণ করবেন আজকে যদি অপোজিশনে উনি থাকেন। আচ্ছা, উনি যে বারবার ভোটের কথা বলেন, তার ভোটের ইতিহাস কিন্তু অত্যন্ত পরাজয়ের ইতিহাস। কিন্তু উনি খেয়াল করে দেখবেন, সবাইকে তুচ্ছতাচ্ছিল্য করেন, ভোটে আসেন, আপনি 2টি ভোট পাবেন না। উনি কিন্তু 45 বছর ধরে কোনো নির্বাচনে বিজয়ী হননি। কাজেই আমাদের রাজনীতির যেই এলিমেন্টটা নিয়ে আমরা 5ই আগস্টের পরে গুরুত্বের সাথে বিবেচনা করছি, সেই এলিমেন্টটা ফজলুর রহমান, এবং তার সাথে কিন্তু এরকম এলিমেন্ট আরও আছে। আমি আবারও বলছি যে শুধুমাত্র এই ক্যাম্পেই আছে তা না, বিপরীত ক্যাম্পেও আছে, প্যারিস ক্যাম্পেও আছে, ইত্যাদিতেও আছে এরকম। কিন্তু এতে কিন্তু রাজনীতির বড় ক্ষতি হচ্ছে। কেননা দেখুন, চটকদার কথা বলা, এক ধরনের বেয়াদবিপূর্ণ আচরণ করা, বয়স যাই হোক, এবং অন্যকে ছোট করা, এগুলো কিন্তু এই রাজনীতি 5ই আগস্টের রাজনীতি বলছে না। কেননা আমরা ওই সময় শেখ হাসিনার পতনে যতটা আগ্রহী ছিলাম, রাজনীতির সংস্কারেও ততটা আগ্রহী ছিলাম। দেখুন, রাজনীতিতে ভাষার ব্যবহার খুব গুরুত্বপূর্ণ। যে মহিলা পালিয়ে গেছেন, উনি কিন্তু একটি শব্দের জন্য পালিয়ে গেছেন, কিশোরদেরকে বা তরুণদেরকে রাজাকার বলে। কাজেই ফজলুর রহমান কিন্তু অনেক ভাগ্যবান যে তার, দেখেন, তার বাসার সামনে মবের আমি নিন্দা করছি। আমি সত্যিই চাই ফজলুর রহমান এরকম কোনো পরিস্থিতির ভেতর দিয়ে না যাক, কিন্তু ওনাকে নিশ্চিত করতে হবে উনিও যেন অন্যদের ব্যাপারে এরকম পরিস্থিতি তৈরি না করেন। ধন্যবাদ। মাহমুদা হাবিবা, আপনার কাছে পর্যায়ে আসতে চাই। গতকালকে নির্বাচন কমিশনে যে ঘটনা ঘটে গেল, সেখানে এনসিপি এবং বিএনপির তরফ থেকে রুবিন ফারহানা যার যার মতো করে বক্তব্য দিয়েছেন, কিন্তু রীতিমতো একটা হাতাহাতির মতো ঘটনা ঘটেছে খোদ নির্বাচন কমিশনের সামনে। এই ঘটনা কি আগামীতে যে নির্বাচনের চেষ্টা করা হচ্ছে, প্রতিশ্রুতি দেয়া হচ্ছে, সেইটার ব্যাপারে এক ধরনের খুব বড় ধরনের শঙ্কা তৈরি করছে না? পরস্পরের প্রতি যে সহনশীলতার কথা এতদিন ধরে বলছি, সেটার জায়গা কি আসলে মাঠে দেখা যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। আমি কি আগের কথার প্রশ্নটার একটু উত্তর দিয়ে আসতে পারি? আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার সম্মানিত সহ আলোচকদের এবং যারা শুনছেন তাদেরকে। দেখুন, আমাদের অ্যাডভোকেট ফজলুর রহমানকে যে ভাষায় শোকজ করা হয়েছে, আপনি যদি দেখেন, এটা কিন্তু শোকজ আমাদের বিভিন্ন নেতাকে করা হয়, এটা কিন্তু খুব স্ট্রং ল্যাঙ্গুয়েজেই করা হয়েছে। এর আগে ভার্বালিও তাকে বলা হয়েছিল। আর আরেকটা বিষয় হচ্ছে যে 5ই আগস্টের পরে রাজনীতির একটা গুণগত পরিবর্তন এসেছে এক্সপেকটেশনের জায়গায়। যারা শোনেন, যারা এটাতে অংশ নেন, তাদের অধিকাংশেরই, বিশেষ করে সমগ্র দেশের আমার কাছে মনে হয় আপামর জনসাধারণের, কোনো একটা সময় রাজনীতির এলিমেন্টস ছিল প্রচণ্ড অ্যাটাকিং। আপনি যেভাবেই কথা বলুন না কেন, আমরা যদি ফিরে যাই আগের সময়ে, আমি 15-17 বছরে, ভয়ঙ্কর ধরনের অভিযোগ, ভয়ঙ্কর ধরনের ব্যক্তিগত আক্রমণ, নোংরা কথা, এগুলো ছাড়া কিছু ছিল না। কিন্তু 5ই আগস্ট এই রিয়ালিটিটাতে আমরা অ্যাটলিস্ট সবাই চেয়েছি যে একটা ছেদ পড়ুক এবং এটা বন্ধ হয়ে যাক। কিন্তু মুশকিল হচ্ছে যে এই রাজনীতিতে সুদীর্ঘকালে যারা অভ্যস্ত ছিলেন বা অ্যাটাক্ট হয়েছেন, কিংবা তাদের হয়তো সুযোগ হয়নি সেই সময় ফিরে দেওয়ার, 2-4 জনকে তো আমরা দেখি, এবং দল সেটাতে যথেষ্ট পরিমাণে বিব্রতও হয়। সেটাতে দেখা যায় মৌখিকভাবে শোকজ করা হয়েছে। শুধু আমার দলের বিষয় বলে বলছি না, আমি আমার দলের বিষয়টা দায়িত্ব নিয়ে বলছি, বাট অন্যান্য জায়গাতেও যেটা আছে, ওভারঅল রাজনীতিতে মানে যেটা হয়েছে, অন্যদের ক্ষেত্রে, তরুণ রাজনীতিবিদদের ক্ষেত্রে আপনার তাও কিছু ক্ষমা করে দেওয়ার সুযোগ আছে যে তারা রাজনীতিতে নতুন, ফলে তারা ভুল করছে। কিন্তু এই ক্ষেত্রে সিনিয়র একজন রাজনীতিবিদ হিসেবে তার দায়িত্ব অনেক অনেক বেশি। আর মবের ক্ষেত্রে উনি যতটাই দায়িত্ব জ্ঞানহীন কথা বলুন না কেন, আবারও বলি, দলের থেকে আমরা তার বিরুদ্ধে সর্বোচ্চ পদক্ষেপ অবশ্যই, মানে যদি প্রয়োজন হয় তাহলে নেওয়া হবে। কিন্তু সেই ক্ষেত্রে ব্যক্তিগতভাবে মব দিয়ে তাকে অ্যাটাক করাটা, এইটা ঠেকানোর একমাত্র জায়গা হচ্ছে সরকার। এটা আসলে আর কারো পক্ষে ঠেকানো সম্ভব না। মব এমন একটা জায়গায় পৌঁছেছে, মঞ্জুর, আপনি মনে রাখবেন যে আপনার টকশোতে আমি আসলে কি নিয়ে কথা বলছি। আপনি যদি কোনোভাবে তর্কের হাইপোথেটিক্যালি ধরি যে আপনি ধর্ম নিয়ে একটা আলোচনা তুললেন, সেখানে একটা মতামত দেওয়ার জন্য আমারও কিন্তু বাড়ি ফিরে যাওয়াটা কঠিন হতে পারে, এবং আমার বাড়ির সামনে কিন্তু আমি আশঙ্কা করি যে এই ধরনের অনেক কিছুই সামনে আসতে পারে। অলরেডি আপনি যখন ফেসবুক স্ক্রল করেন, এমন কিছু কথা, আমি আমার টকশোর কোনো কমেন্ট দেখি না। রিজন হলো এমন কিছু কমেন্ট ওখানে থাকে যে আনরিডেবল।
এটা আমি আগেও বলেছি। তো এই বাস্তবতায় এইটাকে কিন্তু কন্ট্রোল করা দরকার। দেখুন, একটা মানুষ অত্যন্ত ন্যাক্কারজনক কথা বলছে, সেটা যদি মামলাযোগ্য হয়, সেটা যদি ব্লাসফেমি ধরনের অপরাধ হয়, তার বিরুদ্ধে মামলা করার সুযোগ আছে। আপনি মানুষজন নিয়ে তার বাসায় জড়ো হবেন, কাউকে হত্যার হুমকি দিবেন, আমি সেটার খুব তীব্র বিরোধী। এবং এই মানবিক মর্যাদাটুকু তিনি রাখতে পারেননি বলেই আপনি তার বাড়ির সামনে হাজির হয়ে গেলেন, তাহলে ডিফারেন্স থাকলো কি? এইবার আসি আপনার প্রশ্নে। গতকালকের যে ঘটনাটা ঘটেছে, আর সবার মতো আমরাও কিন্তু ভিডিও ফুটেজ যেটুকু দেখা গেছে সেটুকু এটা প্রচণ্ড রকমের অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা, কিন্তু যেখানে শুনানি হয়েছে সেই জায়গাটার সাথে মাঠের নির্বাচনকে মেলানোর আমি তেমন সুযোগ দেখি না। রিজন হলো যে এইখানে বিভিন্ন পক্ষের দলের পক্ষ থেকে আইনজীবীরা কিংবা প্রার্থীরা নিজেরাই গেছেন এই শুনানিতে অংশ নিতে। এইটুকু শোভনীয়তা তো আমরা আমাদের এমপি প্রার্থীদের কাছে আশা করতেই পারি যে যতটাই বাত্যয় হোক না কেন, একজন আরেকজনের মতের সাথে হাতাহাতিতে অ্যাটলিস্ট তারা যাবেন না। বরং আপনি ভয় করুন, আমি যেটাতে ভয় করছি যে এর ফলে যে নির্বাচন হবে, নির্বাচনে যারা সাংসদ নির্বাচিত হবেন তারা কতটুকু নিজেদের কন্ট্রোল করতে পারবেন সংসদে। যে কারণ হচ্ছে নির্বাচনটা অনুষ্ঠিত হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের প্রত্যক্ষ উপস্থিতিতে, এবং এটা কিন্তু প্রপারলি ফাংশন করার কথা যদি এখানে জার্নালিস্ট এবং যারা ভিজিটার তাদের প্রপার পার্টিসিপেশন থাকে। সরকারের সদিচ্ছা থাকলে নির্বাচনটা সঠিক হবে। কিন্তু নির্বাচন কমিশনের ভেতরে যখন শুনানি অনুষ্ঠিত হয়েছে, সেখানে গেছেন কারা? তারা রেসপেক্টেবল পারসন, এমন কেউ জাননি যে এখানে যেটাতে এ ধরনের ঘটনা একটা ঘটতে পারে। এই ঘটনাটা প্রচণ্ড রকম অনভিপ্রেত। আসলে কার দ্বারা এটা উদ্ভূত, যতটুকু আমি দেখেছি, ভিডিও যেটা দেখেছি, দেখুন মুখে কথা বলার সুযোগ যতক্ষণ আছে, হাতে তো আসলে দেওয়ার কিছু নাই। মুখের কথারও তো একটা সীমা থাকার কথা। ধরুন রুমিন ফারহানার একটা মন্তব্য একটা টক শোতে দেখছিলাম, যেখানে তিনি হাসনাত আবদুল্লাহর চেহারা নিয়ে মন্তব্য পর্যন্ত করছেন। এই যে সংস্কৃতিগুলো, এগুলো আসলে বিএনপি কিভাবে আসলে এই ধরনের কথাবার্তার ধরন নিয়ে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতারা যে ভাষায় কথা বলেন বা টক শোতে যা বলেন, সেটা কি আসলে দলের কোনো নিয়ন্ত্রণের মধ্যে থাকে কিনা? দলের তো অবশ্যই আমরা চেষ্টা করি, দল যেটা চেষ্টা করে ওভারঅল একটা মোটামুটিভাবে যেন মডেস্ট ওয়েতেই কথাবার্তাগুলো বলা হয়। দেখুন, একটা দলের সর্বোচ্চ নীতি নির্ধারক যিনি বা যারা, আপনি যদি সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথা ভাবেন, আমাদের চেয়ারপারসনের কথা ভাবেন, আমাদের সেক্রেটারি জেনারেলের কথা ভাবেন, এই ধরনের গুরুত্বপূর্ণ পোস্টগুলোতে যে মানুষগুলো বসে আছেন, এবং ইভেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যদি আমরা ফলো করি, কোনো সুযোগই তো নাই আমাদের এই ধরনের উগ্র কথোপকথনের। কিন্তু এই দায়টা তো আসলে ব্যক্তিকে নিতে হবে। কিন্তু একটা সার্টেন টাইম পরে যেগুলো প্রকাশ্যে আসে, তার বাইরে অফিসিয়ালি মৌখিকভাবে ভার্বালিও কিন্তু বলা হয় যে কেয়ারফুল হওয়ার জন্য, কথোপকথনের জন্য। এই দলটা তো আসলে আপনার কথোপকথন, আপনি টকশোতে যে ঠিক কী ধরনের কথা বলছেন, ডেলিভারি দিচ্ছেন, এইটা আসলে সবসময় কন্ট্রোল করার সুযোগ থাকে না মঞ্জুর ভাই। একটা জিনিস আমাদের কিন্তু দলে আরও একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে প্রতি মাসে আমরা কিন্তু আপডেট করি টকশো। যারা আমাদের জানা মতে যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে টকশোতে অংশ নেন, সেখানে সুস্পষ্টভাবে নির্দেশনা দেওয়া হয়, বিশেষ করে কনফ্রন্টেশন। আর এখনকার নতুন রাজনীতিতে যেখানে তরুণ রাজনীতিবিদরা আমাদের সাথে ওয়াকিং করেছে, সেখানে সর্বোচ্চ বারবার যেটা বলা হয় সেটা সহনশীলতার কথা। এখন ব্যক্তি হিসেবে ওগুলো সব অ্যাটেন্ড করার পরে, সব জানার পরে, যেই দল আমি ফলো করছি সেই দলের নেতৃত্বকে দেখার পরেও আমি যদি কোনো ব্যক্তিগত আক্রমণ বা এই জায়গাটায় পার্সোনাল যেটাকে বলে, আপনি যেটা বলেন চেহারা নিয়ে কথা বলা, আমি যদিও এটা শুনিনি, কিন্তু এর চেয়ে তো আসলে কটু কথা আর কিছু হতে পারে না। জি, ধন্যবাদ। অধ্যাপক শাহান, আপনার কাছে আসতে চাই, প্রসঙ্গে যদি কিছু যোগ করার থাকে করতে পারেন। আর সাম্প্রতিক সময়ে আলোচনা চলছে আসলে যে জুলাই সনদের বাস্তবায়নের প্রক্রিয়াটা কি হবে, এ নিয়ে আপনার বেশ বিস্তারিত কাজ আছে। প্রক্রিয়াগুলো কি হতে পারে সেটা ভয়েস ফর রিফর্ম এবং নাগরিক কোয়ালিশনের তরফ থেকে যে উপস্থাপনা ছিল, তার পেছনে আপনার একটা বড় ধরনের অবদান রয়েছে। এই মুহূর্তে যেগুলো নিয়ে আলোচনা হচ্ছে, বিশেষত একই সাথে সংসদের ভোট এবং হয়তো একটা রেফারেন্ডাম একসাথে মিলিয়ে করা নিয়েও এক ধরনের আলোচনা চলছে, গণভোটের কথাও আছে। আপনার কাছে এখন পর্যন্ত যতটুকু একমত হয়েছে বিভিন্ন পক্ষ, সেখানে সবচেয়ে বাস্তবসম্মত কোন রাস্তাটা মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আসলে যে কাজের কথা বললেন, এটা আসলে নাগরিক কোয়ালিশনের, এবং ইউ আর ওয়ান অফ দ্য মেম্বার্স অফ দ্যাট, সো এটা একটা টিম ওয়ার্ক সেভাবেই হচ্ছে গিয়ে হয়েছে। সো আই ক্যান টেক এনি ক্রেডিট আউট অফ ইট। যেটা হচ্ছে গিয়ে কয়েকটা জিনিস আমি একটু আগের কথা নিয়ে এসে তারপরে হচ্ছে গিয়ে চলে যাই। আমরা মনে হয় আমরা যখন ফজলুর রহমান সাহেব ওনাকে নিয়ে কথাবার্তা হচ্ছে, আই থিঙ্ক আমরা এই ব্যাপারে আমার মনে হয় এই তিনজনের কারোরই কোনো দ্বিমত নেই যে উনি অনেক সময় কিছু কথাবার্তা বলেছেন, অনেক উক্তি করেছেন, যেটা
অনেকটাই দায়িত্ব জ্ঞানহীনতার পর্যায়ে যায়, অনেক ক্ষেত্রেই হচ্ছে গিয়ে সেটা একটা মানে সমস্যা তৈরি করে। আমরা সেটার অবশ্যই নিন্দা জানি এবং এই ব্যাপারে আমি নিশ্চিত যেখানে নেই, কিন্তু একটু আমাদের সতর্ক থাকা উচিত। যখন আমরা এই জিনিসটা যখন একটা সামগ্রিক সমস্যা চিন্তা না করে আমরা যখন একজন ব্যক্তিকে ক্যাটাগরাইজ করার চিন্তা ভাবনা করি, একজন ব্যক্তি হচ্ছে গিয়ে উনি এই উদ্দেশ্যেই আসছেন, মব ভায়োলেন্স খারাপ, কিন্তু উনারও সতর্ক হওয়া উচিত যাতে মব ভায়োলেন্সকে মানে উনি হচ্ছে গিয়ে মানে মব ভায়োলেন্সকে ইনভাইট না করেন, এই ধরনের জায়গায় যেন আমরা না পৌঁছাই। কারণ এখানে একটা সুস্পষ্ট পার্থক্য আছে। আপনার বক্তব্য আজকে যেমন এনসিপিরই কোনো একজন নেতা আমি দেখলাম যেটা বলেছে, আমার কাছে খুব পছন্দ হয়েছে কথাটা, যে এই ধরনের কথাবার্তা আপনি যখন দেখবেন আপনাকে সেটাকে গণতান্ত্রিক রাজনীতিতে সেটা ডিল করার একটা উপায় আছে। আপনি একটা পাল্টা বক্তব্য দিবেন, আপনি যেটা দাবি করবেন যে দল তার বিরুদ্ধে ইন্টারনাল ডিসিপ্লিনের জায়গা থেকে কোনো একটা অ্যাকশন নেক। এই জিনিসপত্রগুলো হচ্ছে গিয়ে আমরা যে কথা বলছি যে আগস্ট 5 পরবর্তী সময়ে যে রাজনীতির কথা বলছি, এবং আমরা পরবর্তী 2-3 মাসে কিন্তু আমরা এটা দেখেছি যখন রাজনৈতিক দলের নেতানেত্রীরা পরস্পরের সাথে কথা বলেছেন, অনেক শ্রদ্ধার সাথেই কথা বলেছেন, যখন দ্বিমত ছিল সেই দ্বিমতের জায়গাগুলোকে পয়েন্ট আউট করে সেটা নিয়েই হচ্ছে গিয়ে কথা বলেছেন। এইটাতে যদি আমরা আবার ফেরত যেতে চাই, মানে এখন ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে যে 3-4 মাস আগের ঘটনাটাকেও এখন অনেক বহু দূরের ঘটনা মনে হচ্ছে এই টক্সিক জায়গাগুলোর কারণে। বাট ওই জায়গাটা আমাদের খুব ক্লিয়ার থাকা উচিত যে আমরা রেসপন্সিবিলিটিটা যদি মব ভায়োলেন্সই হয়, আমরা যেন হচ্ছে কি সেটাকে ভিকটিমের ঘাড়ে, মব ভায়োলেন্সের একজন ভিকটিম মব ভায়োলেন্সের ভিকটিম, তার ইররেসপন্সিবল আচরণের জন্য যে জিনিসপত্রগুলো আছে সেটাকে ডিল করার অন্যান্য উপায় আছে। এই দুটোকে যেন আমরা হচ্ছে গিয়ে মিডিয়ায় না ফেলি, এইটা একটা বড় ধরনের সমস্যা। এবং এই ক্ষেত্রে সরকারের যে দায়িত্ব, সেই সরকারের দায়িত্ব থেকে সরকারকে মুক্তি দেওয়ার কোনো ধরনের কোনো অপরচুনিটি এখানে নেই। এবং যে কথাটা একটু আগেও আসছিল যে আমরা যখন আপনি একটু আগে বললেন যে নির্বাচন যেটা হবে বা জুলাই সনদের বাস্তবায়নের, আমি এখন ওই প্রসঙ্গটাতে যদি ফেরত যাই, আমরা দেখলাম আজকে পেপারে যে জুলাই সনদ এবং একটা গণভোট একই সাথে করবার, যখন নির্বাচন হবে নির্বাচনের সাথে গণভোট করবার একটা ইসের কথা বলা আছে। আমার কাছে এখন সমস্যা যেটা মনে হচ্ছে যে এই যে জুলাই সনদ আমরা যেটা দেখছি, সেইখানে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গায় নোট অফ ডিসেন্ট আছে। আমরা আপার হাউস পিয়ারের ক্ষেত্রে আছে, কেয়ারটেকার গভর্নমেন্টের শেষ অংশটা কী হবে সেটার ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট আছে, আমরা কনস্টিটিউশনাল বডিগুলোর অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে কী হবে সেটার ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট আছে, আর্টিকেল 70-তে সংবিধান সংশোধনের বিধান থাকবে কি থাকবে না সেটার ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট আছে, আপনার হচ্ছে গিয়ে দলের প্রধান এবং বাকিরা একই হিসেবে থাকবেন কি না সেই ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট আছে। সো আমি যে জিনিসটা পরিষ্কার না যে আমরা যখন কোনো একটা জিনিসকে গণভোটে তোলার চেষ্টা করছি, তখন কি আমি এই নোট অফ ডিসেন্ট সহই এটাকে গণভোটে তুলব? মানে যদি নোট অফ ডিসেন্ট সহ এটাকে তুলি, তাহলে জনগণ এটার পক্ষে বিপক্ষে যেটাই রায় দেখ না কেন, ক্ষমতা নির্বাচনের পরে যিনি ক্ষমতায় আসবেন তিনি তো এই নোট অফ ডিসেন্টটাকে ইউজ করে বলবেন যে আমার তো এখানে নোট অফ ডিসেন্ট আছে, সো আমি এটার সাথে এগ্রি করছি না। তাহলে আমি আসলে কিসের রেফারেন্ডাম নিচ্ছি এটা আমার কাছে পরিষ্কার না। নাম্বার 1 হচ্ছে এইটা। নাম্বার 2 হচ্ছে ধরেন আপনি নোট অফ ডিসেন্টটা বাদ দিলেন, কারণ এখানে নোট অফ ডিসেন্টের অংশ ছাড়া তো বাকি অংশগুলো আছে, যে ওনারা তো প্রস্তাবই দিয়েছেন যে আপার হাউসে পিআর থাকবে, ব্র্যাকেটে লিখে দিয়েছেন নোট অফ ডিসেন্ট এই দাওগুলোর। ধরেন আমি নোট অফ ডিসেন্টটুকু বাদ দিয়ে আমি তারপরে এটাকে রেফারেন্ডাম দিলাম, তাহলে যেখানে বড় দলগুলোর এটাতে আপত্তি আছে, রেফারেন্ডাম এটাতে পাশ হওয়ার সম্ভাবনা কতখানি? আপনি সিম্পল হিসাব করেন, ধরা যাক যে বড় দলগুলো আগে নোট অফ ডিসেন্ট দিয়েছে, তারা যদি এই রেফারেন্ডামের সাথেও এগ্রি না করাটাই স্বাভাবিক। আমার নোট অফ ডিসেন্ট আছে, আমি কেন এগ্রি করব? এটার সাথে আমরা জানি যে আওয়ামী লীগের যে ভোটার আছেন, আওয়ামী লীগ না হয় নির্বাচন করবেন না, তাদের তো একটা ভোটার ব্লক আছে, সেটা 10%, 15%, 20% যাই হোক না কেন সেটা আছে। তারাও যদি এটার এগেনস্টে যায় এবং এই রেফারেন্ডামটা যদি রিজেক্টেড হয়, তাহলে আমার হাতে আসলে কি করার আছে? এইটা একটা খুব রিস্কি ভেঞ্চার। আমার কাছে যেটা মনে হয় যে আপনি যেটাই করুন, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নিয়েও আলাপ আলোচনা আছে, সেখানেও আমার এই একই ধরনের প্রশ্ন আছে। যেমন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মাধ্যমে এখন পর্যন্ত আমরা এরকম কোনো আলোচনা শুনিনি যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা ভিন্নভাবে ইলেক্টেড হবে, এরকম কোনো আলোচনা আসেনি। তাহলে যেটা আমরা নাগরিক কোয়ালিশন থেকে যেটা বলেছিলাম তখন, যে একই সাথে দুটা কাজ করবে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এবং গভর্নমেন্ট হিসেবে কাজ করবে, কিন্তু সেই ক্ষেত্রেও ধরা যাক কথার কথা, যে উদাহরণ হিসেবে বলছি যে বিএনপি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হিসেবে জিতে চলে আসলো, অ্যান্ড দেন বিএনপি বললো যেহেতু এটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, আমাদের কনস্টিটিউশন মেক করার রাইট আছে,
সো আমরা আমাদের মতো করে আমাদের যে 31 দফা আছে আমি সেই অনুযায়ী হচ্ছে গিয়ে কনস্টিটিউশন বানাবো, আমি জুলাই চার্টার দিয়ে হচ্ছে গিয়ে আবদ্ধ থাকবো না। লজিক্যালি আপনি কি এই লজিকটাকে রিফিউট করতে পারবেন? কারণ আপনি যদি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করেন তাহলে তো হচ্ছে গিয়ে তাকে আপনি সেই ক্ষমতা দিচ্ছেন, ম্যান্ডেটটা নিচ্ছেন, তাহলে আপনি তখন বিশ্বাস করছেন বিএনপিকে যে বিএনপি জুলাই চার্টারটা মানবে। কিন্তু আবার একই সাথে আপনি বিএনপিকে আগে বিশ্বাস করতে রাজি হচ্ছেন না যে বিএনপি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ছাড়া হচ্ছে জুলাই চার্টারটা মানবে। তাহলে আপনাকে তো একটা জায়গায় আসতে হবে, যে কারণে আমার কাছে মনে হয় যে এই দুটো আলোচনা, রেফারেন্ডামই হোক বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হোক, আমরা এগ্রিমেন্টে আসি না আসি, সবচাইতে যদি রেফারেন্ডামেও যেতে চাই আমাদের বিদ্যমান যে জায়গাগুলোতে পার্থক্য আছে সেইটা অফকোর্স আমাদের কমাতে হবে, আদারওয়াইজ আমি কোনো রাস্তা দেখছি না। নোট অফ ডিসেন্ট ব্যবস্থা করে আমাদের ওই জায়গায় একটা কমাতে হবে, ওই জায়গায় একটা ঐক্যমতে আসতে হবে। হয় বিএনপিকে কিছু জায়গায় ছাড় দিতে হবে অথবা বাকিদেরকে বলতে হবে, মানে যে নেগোসিয়েশনটা আমরা ভেবেছিলাম শেষ হয়ে গেছে, উই হ্যাভ টু অ্যাকনলেজ নেগোসিয়েশন শেষ হয়নি। এবং জাস্ট একটা লাইন, এবং রাজনৈতিক দলগুলোকেও বুঝতে হবে যে যদি এটা শেষ না হয় এইটার যে কনসিকুয়েন্স, যে সংকট, এটা প্রত্যেকটা রাজনৈতিক দলকে ভোগাবে, কোনো একক রাজনৈতিক দলকে না। অনেক ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে, দর্শক একটু পরে ফিরে আসছি, আশা করি সাথে থাকবেন। দর্শক আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। ফিরে আসবো জনাব আশরাফ স্যার আপনার কাছে। অনেকগুলো শঙ্কার কথা বলা হয় ঘুরে ফিরে, এবং একটা পাল্টাপাল্টি অভিযোগ বিভিন্ন সময় শুনি যে বিএনপি একটা অংশ দখল করে নিয়েছে, সরকারের জামাত প্রশাসনের একটা অংশ দখল করে নিয়েছে, বিশ্ববিদ্যালয় অমুকে দখল করে নিয়েছে, এবং এই সবগুলো শক্তির আবার এক ধরনের পরীক্ষাও হয়তো বিশ্ববিদ্যালয়গুলোতে খুব সামনে হতে চলেছে। এই যে নানামুখী শঙ্কা, তার ভিড়ে আসলে যে সংস্কারের মূল একটা আলোচনা ছিল, বিচারের দাবি ছিল, সেগুলো আসলে কতটুকু গুরুত্ব পাচ্ছে আজকে নির্বাচনের সামান্য সময় আগে এসে? দেখুন, আমরা 12 মাসে যে পরিস্থিতি এরকম জায়গায় যাবে এই আশঙ্কা কিন্তু আমরা তখন কেউ করিনি। এবং আমি বলবো যে বিচার এবং সংস্কারের প্রক্রিয়াটি সাংঘাতিকভাবে ব্যাহত হয়েছে এই রাজনৈতিক কোন্দলে, অহেতুক বিতর্কে এবং দলীয় দৃষ্টিকোণ থেকে দেশকে দেখতে চাওয়ার যে আকাঙ্ক্ষা বা পরিবর্তনকে দেখতে চাওয়ার আকাঙ্ক্ষা, তার সাথে যুক্ত হয়েছে ক্রেডিটের যে বাণিজ্যটা, যে আমরা কে কোন ভূমিকায় ছিলাম, কোন দল ছিল, কে নেতৃত্বে ছিল, কে মাস্টার মাইন্ড, কে মেটিকুলাস ডিজাইনার, ইত্যাদি ইত্যাদি। আমার মনে হয়েছে যে এই সব কিছুই পলাতক শক্তিকে আরও একটু শক্তিশালী করেছে, ইন্ডিয়াকে সংহত করেছে বাংলাদেশ বিরোধী অবস্থান জাগ্রত করতে। এবং এই যে প্রোপাগান্ডা 5ই আগস্টের পরে হয়েছিল যে ইসলামিস্টরা দেশ নিয়েছে, জঙ্গিরা ক্ষমতার কাছাকাছি চলে এসছে, এখন জামায়াতে ইসলামী বা এনসিপির একটি অংশ বা ইসলামিক দলগুলো বা ইসলামের নামে যারা রাজনীতি করছেন তাদেরকে যদি আপনি দেখেন, খুব ভালো করে মনোযোগের সাথে পড়ে দেখেন, ইতিহাসে কখনো তারা প্রশাসনের এত কাছে থেকে রাজনীতি করার, সংস্কারের প্রস্তাবনার ব্যাপারে মন্তব্য করার কিংবা নির্বাচনের প্রস্তুতি নেওয়ার সুযোগ কিন্তু অতীতে পায়নি। কাজেই 4 দলীয় জোট সরকারের সময় তো তারা ক্ষমতাতেই ছিলেন, নিশ্চিতভাবে ক্ষমতায় ছিল। সেখানে দেখুন দুজন মন্ত্রী ছিলেন, এটি আমরা দেখেছি। বিএনপির সাথে যুগপৎভাবে আন্দোলন করেছেন, নির্বাচনী জোট করেছেন, ক্ষমতায় গেছেন, কিন্তু রাজনীতিতে যে প্রভাব সেটি জামাত কিন্তু তখন এইভাবে পায়নি। জামাতের হিস্ট্রিতে কখনো এই প্রভাবের মতো করে জামাত রাজনৈতিক মাঠে আমরা জামাতকে দেখতে পাইনি। সবসময় তাদেরকে 71-এর ভূমিকার জন্য জবাবদিহিতার আওতায় থাকতে হয়েছে। তার সাথে যুক্ত হয়েছে যে এই যে মানবতা বিরোধী অপরাধের বিচারে এখন কতটুকু সুচারু বিচার হয়েছে, কতটুকু কোথাও কোথাও ত্রুটিপূর্ণ বিচার হয়েছে ইত্যাদি নিয়ে জামাতের কিন্তু অনেক বক্তব্য রয়েছে। কাজেই আপনি দেখতে পাচ্ছেন যে আমরা 5ই আগস্টের পরে সব রাজনৈতিক পক্ষগুলোকে, দলগুলোকে তাদের নিজস্ব বোঝাপড়ার রাজনীতিটিকে সামনে নিয়ে আসার চেষ্টা করা হলো। এনসিপি নতুন একটি দল হিসাবে তাকে জায়গা করে নিতে হবে, এবং বিএনপি শুরুর দিকে বা বড় দলগুলো শুরুর দিকে তাদের ব্যাপারে ছোটদের দল হবে মনে করে একরকম আচরণ করছিল। পরবর্তীতে আমরা অনেক ধরনের কোন দলে লিপ্ত হতে দেখলাম। আমার মনে হচ্ছে যে আমি যদি এক বাক্যে আপনাকে বলি, বিচারের দাবিটি কোথায় গেল? এখন বিচার প্রক্রিয়া যদি, আমি বলছি না যে আপনি হার্ড অ্যান্ড ফাস্ট করবেন যাতে ত্রুটিপূর্ণ
হিসাবে ভবিষ্যতে প্রশ্ন উঠবে, কিন্তু আমরা কি যথেষ্ট প্রকৃত বিচারের, ন্যায় বিচারের দিকে নিতে পেরেছি গণহত্যাকে? আমি বলবো পারিনি। কেননা আমরা কি দেখতে পেলাম? আমরা গণহারে হত্যা মামলা হতে দেখলাম। গতকালকেও যে গ্রেফতার হলো তার বিরুদ্ধেও ওই যাত্রাবাড়ির ওই মামলা। কাজেই এদিকে যাত্রাবাড়িতে যে মানুষটা সরাসরি গুলি করলো তাকে আবার জামিন দেয়া হলো, দেশ ছেড়ে তিনি জামিন পেলেন। সাইদকে যিনি গুলি করেছেন তিনি সীমান্তের ওপারে ধরা পড়লেন। বাংলাদেশ ব্যাংক যে অ্যাকাউন্টগুলো ফ্রিজ করেছিল সেগুলোকে মুক্ত করে এক ভদ্রলোক তার পদকে ব্যবহার করতে শুরু করলেন। তার মানে কি আমরা 5ই আগস্টের পরে একটা মামলা বাণিজ্যের দিকে গেলাম, একটা ঘুষ বাণিজ্যের দিকে গেলাম, একটা রাজনৈতিক ব্যবসার দিকে গেলাম। দেখুন, এই আশঙ্কাগুলো মানে আমাদের ছিল যেরকম হবে, কিন্তু এতটা মহামারী আকার ধারণ করবে এবং যেখানে আপনি বিচার নিয়ে আর ঐক্যমত্যে থাকতে পারবেন না, আপনি যার যার দৃষ্টিকোণ থেকে দেখবেন। আপনি যেমনটি বলছিলেন যে বিএনপির দখলদারিত্ব, জামাতে ইসলামীর সিস্টেমেটিক প্রশাসনের অংশ নেওয়া, কিংবা এনসিপির কোথাও কোথাও চাঁদাবাজির অভিযোগ, সবই কিন্তু সত্যি। আমি সেটা বলে থাকি যে মিডিয়াতে যা আসে এটা কিন্তু মানে পুরো সত্য না, তার বাইরে আরও অনেক সত্য আছে। তাহলে যার সন্তান হারালো, যার জীবন গেল, যার অন্ধত্ব বরণ করতে হলো যাকে, তিনি কি পেলেন? তিনি তো বিএনপি করেন না, তিনি জামাত করেন না, তিনি এনসিপিও করবেন না হয়তো, আর করলেও তার সামনের সারিতে আসার কোনো সুযোগ নেই। কাজেই তার হত্যার বিচার কে করলো? তার অন্ধত্বের পরিণাম মানে প্রতিদান সে কী পেল? তার যে আকাঙ্ক্ষা ছিল, আশা ছিল যে একটা পরিবর্তন হবে, কোথায় পরিবর্তন হবে? রাজনীতিতে হবে। যিনি শাসনে করবেন তিনি জবাবদিহিতার আওতায় থাকবেন, তিনি বেপরোয়া হবেন না, তিনি অবিচার করবেন না, এবং আমাদের প্রতিষ্ঠানগুলো কাজ করবে। তিনি একটি গণতান্ত্রিক অধিকারের রাষ্ট্র কায়েম হবে বলে মনে করলেন। কিন্তু আমরা এই যে গত কয়েক মাসে, আমি বলছি না যে আমাদের উল্লেখযোগ্য কিছু ঐক্যমত্য হয়নি, কিন্তু সেখানে যে টানাপোড়েন আমরা দেখতে পাচ্ছি, এই আলোচনাগুলো যদি আপনি জুলাই আগস্টে গত বছর করতেন, এই টানাপোড়েন আপনি কিছুই দেখতে পেতেন না। তার মানে কি? এই দলগুলো নিশ্চয়ই এই কথাগুলো তখনও মাথায় থাকতো, কিন্তু পরিস্থিতি বুঝে তারা ওইটা নিয়ে কথা বলতেন না। আমাদের এখন ভয় হচ্ছে যে আপনি যখন নির্বাচনের সময়কাল ঘোষণা করে ফেলেছেন এবং নির্বাচনের দিকে যেতে শুরু করবেন, তার আগে রাজনৈতিক দলের কোনো সংস্কার আমরা দেখলাম না। সেই রাজনৈতিক সংস্কার যেটি শেখ হাসিনার পাশাপাশি আমরা ঢাকার দেয়ালে, বাংলাদেশের দেয়ালে রাজনীতির পরিভাষা কি হবে, রাজনীতির গঠন প্রক্রিয়া কি হবে, রাজনৈতিক দলের নেতৃত্ব কেমন হবে, তাদের রাজনীতির চেহারাটি কেমন হবে, এ নিয়ে কোনো আলোচনা হলো না। তাহলে আমরা যদি নির্বাচনের দিকে হাঁটতে শুরু করি, আপনি কি বিচার নিয়ে আর আলোচনা করতে পারবেন? সংস্কার নিয়ে আমরা যতটুকু এগিয়েছি সেটির উপরেই কিন্তু আপনাকে নির্বাচনে চলে যেতে হচ্ছে। তার মানে সব কিছু একটা আধা খেচড়া ভঙ্গিতে আমরা শেষ করার চেষ্টা করছি। আমার মনে হয়েছে যে 12 মাসে সরকারটিকেও আমরা যেভাবে দেখতে চেয়েছিলাম তারা আশা পূরণ করতে পারেননি। তাদের কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন আছে, তাদের সিলেকশন অফ অ্যাডভাইজার্স নিয়ে প্রশ্ন আছে, এবং কারো কারো নন ইস্যুকে অপ্রয়োজনে এই গুরুত্বপূর্ণ সময়ে ইস্যু করার একটা চেষ্টা হয়েছে। সব মিলিয়ে আপনি যদি জিজ্ঞেস করেন যে ওই আশা আকাঙ্ক্ষা একটা হতাশায় পরিণত হয়েছে। মানুষ মনে করছে যে আমরা যে সুযোগটি পেয়েছিলাম, যে আওয়ামী লীগ পালিয়ে গেছে, শেখ হাসিনা পালিয়ে গেছে, যেগুলো একসময় অভাবনীয় মনে হয়েছে, তার বিনিময়ে আমি যে সমাজ গঠন, রাষ্ট্র গঠন, গণতান্ত্রিক চর্চার বা রাজনৈতিক দলগুলোর সংস্কারের ব্যাপারে এগুতে পারতাম, সেই জায়গাটিতে আমাদের সম্মিলিত ব্যর্থতা আমাদেরকে সাংঘাতিকভাবে হতাশ করে ফেলছে। জি, ধন্যবাদ। অধ্যাপক শাহান, আপনার কাছে আসতে চাই। যে সংস্কারগুলো নিয়ে এখন পর্যন্ত আলাপ হয়েছে তার বাইরে অনেকটা আলোচনার আসছেই না বলতে গেলে, সেটা হচ্ছে জনপ্রশাসনের সংস্কার। কিন্তু আমাদের দেশে রাজনীতিবিদরা যেমন ক্ষমতার একটা বড় কেন্দ্র, তার বাইরে জনপ্রশাসন, সামরিক বেসামরিক আমলাতন্ত্র ক্ষমতার অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে কোনো পরিবর্তন না এনে কাঠামোগত যত সংস্কারই হোক না কেন, আসলে কি মানুষের জীবন ব্যবস্থার উপর তার কোনো প্রভাব পড়বে? ধন্যবাদ। মানে সোজা কথা উত্তর হচ্ছে না, পড়বে না। মানে আপনি যদি এক কথায় জানতে চান, বরং আমি তো দেখি যে এই সরকার যে আইন কিছু চেঞ্জ করে গেছে সেগুলো খুব ক্ষতিকর কাজ করে গেছে। আপনি যদি ওই যে দেখেন যে আমাদের যে জনপ্রশাসন আইন ছিল 2018 যেটা, সেটা যে সংশোধন করা হলো, সংশোধন করে 2025 যে আইনটা করা হলো, সেখানে যদি আপনি দেখেন যে সেই জায়গাটাতে যে প্রশাসনের বিরুদ্ধে বা প্রশাসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার যে বিধানটা, যেটাতে চেঞ্জ করে হচ্ছে গিয়ে বেসিক্যালি উনি অন্য কাউকে ইনসাইট করতেছেন অবাধ্যতার জন্য, বা তিনি অবাধ্যতা দেখাচ্ছেন, এই ধরনের কাজের জন্য তার এগেনস্টে যে মানে ব্যবস্থা নেওয়ার কথা বলা হলো, এখন এইটার কোনো ইন্টারপ্রিটেশন কিন্তু নাই। সো কোনো প্রপার ইন্টারপ্রিটেশন আমরা পাইনি। এবং আপনি জানেন যে এই লিগ্যাল ইন্টারপ্রিটেশন ইস্যুটা খুব ইম্পর্ট্যান্ট।
ভবিষ্যতে যদি এরকম হয়, দেখুন আমলাতন্ত্রের কাছ থেকে আপনি দুটো জিনিস এক্সপেক্ট করেন, যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সে ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ যেটা বলবে সেই অনুযায়ী সে এটাকে ইমপ্লিমেন্ট করবে। আবার এটার সাথে সাথে ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ যদি এমন কিছু বলে যেটা ন্যাশনাল ইন্টারেস্টের এগেনস্টে যাবে বা যেটা কোনো একটা লকে ভায়োলেট করবে, যে কোনো জায়গায় সেই ভুলটাকে দেখিয়ে দেওয়ার রেসপন্সিবিলিটি ব্যুরোক্রেসির। এটাকে আমরা বলি স্পিকিং ট্রুথ টু দ্য পাওয়ার, এবং ডিসক্রিশনারি এই ক্ষমতা ব্যুরোক্রেসির থাকতেই হবে, কিন্তু এটাকে আপনি একটা কন্ট্রোলের মধ্যে রাখবেন, সেটা হচ্ছে আপনার ডেমোক্রেটিক ফর্মুলাতে। এখন যে জায়গাটা সমস্যাটা হচ্ছে, আপনি যখন এটা করলেন যে তার যে কোনো আপনার অবাধ্যতাকে দেখিয়ে আপনি তার এগেনস্টে ব্যবস্থা নিতে পারবেন, তাহলে ভবিষ্যতে কোনো একজন পলিটিক্যাল লিডার যদি ভুল কোনো ডিসিশন নেন এবং সেটার প্রেক্ষিতে হচ্ছে কি উনি যদি কিছু বলেন, সেটাকে যদি অবাধ্যতা হিসেবে দেখিয়ে তাকে চাকরি থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়, তাহলে আপনি কি ব্যুরোক্রেসির যেটা দরকার ছিল যে ব্যুরোক্রেসি স্পিকিং ট্রুথ টু দ্য পাওয়ার করবে, সেই ক্ষমতাটাকে আদৌ আপনি রাখলেন, নাকি আমরা যে রাজনৈতিকভাবে নিয়ন্ত্রিত যে আমলাতন্ত্র সেটাকে আপনি আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেলেন? এই যে ব্যাপারটা, এটার কোনো সমাধান হয়নি, এটা হচ্ছে একটা ব্যাপার। দ্বিতীয় হচ্ছে, আমরা যেটা দেখেছি অতীতে, যে ব্যুরোক্রেসির যে পাওয়ারফুল রোলটা এবং রেজিস্ট্যান্স যেটা যে কোনো চেঞ্জকে, আমরা এই যে আমি যে বিধানটার কথা বললাম সেটা হচ্ছে জোর করে কোনো একটা কিছু করা, এটার কনসিকুয়েন্স চিন্তা কি হতে পারে সেটা না করে কোনো একটা কিছু করা। কিন্তু এসেনশিয়ালি এখানে অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের যে প্রাধান্যের ব্যাপারটা আছে, জনগণের কাছে হচ্ছে তার জবাবদিহিতা না থাকার যে ব্যাপারগুলো আছে, এইখানে একই সাথে হচ্ছে গিয়ে মেরিটোক্রেটিক রিক্রুটমেন্টের এবং মেরিটোক্রেটিক প্রমোশনের যে ব্যাপারগুলো আছে, আপনি সেই স্পেসিফিক জায়গাগুলোতে আপনি কিছু চেঞ্জ নিয়ে আসতে পারতেন, এবং সেটার জন্য কিন্তু আপনাকে সংবিধান পরিবর্তন করতে হতো না। আপনি যদি দেখেন যে এই সরকার যে কয়েকটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে, আমরা মাঝখানে পেপারে 8টা পদক্ষেপ নিয়েছে, এটা আসছে, এর মধ্যে প্রথমটা হচ্ছে জেলা উপজেলায় ওই পেট্রোল পাম্পগুলোতে টয়লেটের উন্নয়ন ঘটানো বা এরকম কিছু একটা। আপনাকে প্রায়োরিটি ঠিক করতে হবে। সো ব্যুরোক্রেসির ক্ষেত্রে আপনি যদি দেখেন, আমরা গত 15 বছরের সমস্যা হচ্ছে রাজনৈতিকভাবে ব্যুরোক্রেসির নিয়ন্ত্রণ। আপনি কি সেইটা ঠেকানোর জন্য আপনি কোনো কিছু করেছেন? গত 15 বছরের সমস্যা হচ্ছে গিয়ে ব্যুরোক্রেসি জনগণের ইন্টারেস্টের এগেনস্টে যে অনেক সময় তার অবস্থান নিতে পারে। আপনি কি সেইটা ঠেকানোর জন্য কিছু করেছেন? আপনি একই সাথে হচ্ছে গিয়ে যে ব্যুরোক্রেসির ক্ষেত্রে আরেকটা যেটা বড় সমস্যা আমরা যেটা দেখেছি, যে এখানে লয়্যালটির মাধ্যমে তার প্রমোশন, রিক্রুটমেন্ট এগুলো নিশ্চিত হচ্ছে, আপনি কি সেটা ঠেকানোর জন্য কিছু করেছেন? তাহলে আমরা সংস্কারের আলাপ করছি, যে সংস্কারগুলো এই সরকার করে যেতে পারত, সেগুলো আপনি করেননি, এবং যে কারণে এইটা ভবিষ্যতে যেই সরকারই আসুক না কেন, অ্যাডমিনিস্ট্রেশনকে তারা কিভাবে ডিল করবে। কারণ ব্যুরোক্রেসির একটা ধর্ম আছে, ব্যুরোক্রেসি সবসময়ই একটা স্ট্যাটাস কো বজায় রাখতে চায়। আগস্ট 5-এর পরে ব্যুরোক্রেসি একটু ভালনারেবল পজিশনে ছিল, কারণ সরকার পরিবর্তন হয়েছে, নতুন সরকার এসেছে, সে তার সাথে কীরকম ব্যবহার করবে এটা তার কাছে পরিষ্কার না। দ্যাট ওয়াজ আ গোল্ডেন অপরচুনিটি টু ইমপ্লিমেন্ট রিফর্ম। আপনি সেটা নষ্ট করেছেন, এবং নষ্ট করে আপনি আসলে হচ্ছে গিয়ে ব্যুরোক্রেসিকে এত পাওয়ারফুল করেছেন, পরবর্তীতে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন রিফর্মের যে প্রপোজালগুলো ছিল কোনো কিছু আপনি বাস্তবায়ন করতে পারেননি। আরেকটা অপরচুনিটি মেবি নেক্সট যে সরকার আসবে সেটা শুরুতে, আগামী নির্বাচনের আগে আর কোনো সুযোগ নেই আমি আর কোনো সুযোগ আছে বলে মনে করি না, কারণ সেই ব্যুরোক্রেসি এত পাওয়ারফুল হয়ে গেছে যে আপনি হচ্ছে কি এখন তাকে ঠেকাতে পারবেন। আপনি চিন্তা করে দেখুন যে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান যখন তার মতামত দিলেন যে 50%-এর ক্ষেত্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের লোকজন কিভাবে রিয়্যাক্ট করেছিল, কি ভাষা ব্যবহার করেছিল, এর এগেনস্টে কি হচ্ছে কি সরকার কিছু করতে পেরেছে? যে এই সংস্কার প্রস্তাবগুলো এনেছে একটাও কি সরকার বাস্তবায়নের জন্য কিছু করতে পেরেছে? সো এসেনশিয়ালি তো হচ্ছে কি আপনি এখানে কিছু করতে পারেননি। সো আমি কোনো চান্স দেখি না। আমি জানি না পরবর্তী সরকার আসার পরে ওই যে অল্প একটা উইন্ডো সে পাবে, তখন সে কিছু করতে আগ্রহী কেন না, আমি এখন সেই দিকে তাকিয়ে আছি। সত্যি কথা বলতে সেই উত্তর বোধহয় মাহমুদা হাবিবা দিতে পারবেন। বিএনপির ভাবনাটা কি? ধরুন এখন পর্যন্ত জনপ্রশাসন সংস্কার কমিশন যে প্রস্তাবনাগুলো দিয়েছে সেগুলো আসলে বিএনপি কিভাবে দেখছে, এবং জনপ্রশাসনের ব্যাপারে তো নানান ধরনের অভিযোগ, কখনো কখনো বিএনপি নেতাদের মুখে শোনা যায় যে সেখানে আওয়ামী লীগের লোকজন থেকে গেছে, কখনো শুনি জামাতের লোকজন থেকে গেছে। তো সব মিলিয়ে বিএনপি কি প্রশাসনকে নিজেদের করে নিতে চাইবে, নাকি বিএনপি চাইবে প্রশাসন তার মতো করে একটা পেশাদারিত্বের সাথে কাজ করবে? আসলে বিএনপির যেই জনপ্রশাসন নিয়ে যে সংস্কারগুলো এসেছে ঐকমত্য কমিশনে, আমরা তো মোটামুটি সেটাতে সব আমার দল একমত হয়েছে। এখানে দুটো বিষয় আছে যেটা ভাইয়া বললেন, সেটা হচ্ছে যে একটা প্রশাসন যখন অ্যাকচুয়ালি লেভারেজ তৈরি করে, এখানে জামাত বা বিএনপির বিষয় না,
এটা হচ্ছে লেভারেজ তারা ব্যবহার করে। কোন জায়গাটা ম্যাক্সিমাম লেভারেজ প্রশাসনে টিকে থাকার জন্য। প্রশাসন যখন প্রচণ্ড ভালনারেবল সিচুয়েশনে ছিল, তারা তখন ভর করেছে যে জায়গায় তারা ম্যাক্সিমাম লেভারেজ পায়। এবং এই কারণেই প্রশাসন যখন হিউজ, মানে আমাদের তো বেসিক্যালি মাথা মোটা প্রশাসন, আমি সবসময় বলি, মানে অনেক হিউজ, যেটা বেসিক্যালি এটাকে কেটে ছেটে একটা ডিসেন্ট মানে পজিশনে আনার সুযোগ, একটা ওই যে খুব স্মল উইন্ডো, যেটা শাহান ভাই বললেন, এর চেয়ে সত্যি কথা আর কিছু হতে পারে না। এটা এমন একটা দানব, ওই যে মেডিউজ, মানে আপনার সেই দানব যে একটা মাথা কাটলে 5টা মাথা বেরোয়, এটা হচ্ছে সেই জাতীয়। সে মানে আমি বলবো যে এটা নেগেটিভ সাইড। অফকোর্স জনপ্রশাসনকে আমি ফুল রেসপেক্ট রেখেই বলছি, একটা সরকারকে সর্বতোভাবে এবং সঠিকভাবে পরিচালনার স্ট্রংগেস্ট একটা পার্ট অ্যান্ড টুল। কিন্তু এই জায়গাটায় যদি আপনি জনপ্রশাসন শিখে যায় হাউ টু ম্যানিপুলেট দ্য গভর্নমেন্ট, যেটা তারা যথেষ্ট ভালোভাবে শিখে গেছে 16-17 বছরে, একেবারে মোটামুটি ধরেন এই বিষয়ের উপরে ইন্ডিপেন্ডেন্ট ডক্টরেট করতে দিলে তাদের খুব সময় লাগবে না, বিকজ দে হ্যাভ দ্যাট মানে ক্যাপাসিটি অ্যান্ড এক্সপেরিয়েন্স, এটা নিয়ে বইও লিখতে পারবেন ওনারা। কিন্তু এই জায়গাটায় যদি আপনি যথেষ্ট মানে মানে কি বলা, এটা যে নৈর্ব্যক্তিক না হতে পারেন, মানে ইম্পার্শিয়াল না হতে পারেন, নন পার্টিজান না হতে পারেন, দেশ আগানো খুব মুশকিল হয়ে যাবে। বিএনপি ডেফিনেটলি চাইবে যে এমন একটা প্রশাসন আসুক যে প্রশাসনটা দেশটাকে চালিয়ে নিতে সক্ষম। দেখুন এই এত মানে আমি বলতে চাইছি লেভারেজ যাদের কাছ থেকে বর্তমান জনপ্রশাসন নিয়েছেন, পুলিশ প্রশাসন নিয়েছেন, ইভেন আমি এখানে গণমাধ্যমটাকে বাইরে রাখছি, এটা নিয়ে পরে কথা বলবো, ইনারা যারা এগুলো নিয়েছেন তারা কি এই সরকারকে সার্ভ করেছেন? তারা কিন্তু সার্ভ করেননি। খেয়াল করে দেখেন সরকারের যে এফর্টগুলো ছিল সেগুলো বরং কেঁচিয়ে দিয়েছেন, মানে অসংখ্য এফর্ট তাদের যেটা করার সম্ভাবনা ছিল ওই সরকারকে সার্ভ করার এক ধরনের আচরণ দেখিয়ে তারা কাজগুলো কাঁচিয়ে দিয়েছেন। দায় যাচ্ছে কার কাঁধে? দায় সম্পূর্ণ বহন করতে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে। এই যে বললেন আমার সম্মানিত সহ আলোচক, অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার একক দায়িত্ব সরকারকে দেওয়ার আমাদের কোনো সুযোগ নাই। সরকারের মানে যেটা সরকারের দুর্বলতা সেটা হচ্ছে ওই মানে অল্প সময় যেটুক উইন্ডো তাদের ছিল সেই সময় এই বিষয়টাকে যে সাইজ করে ফেলার প্রয়োজন ছিল সেটা তারা পারেননি। পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের কি প্রস্তাবনা আমরা আজও জানি না। গণমাধ্যম সংস্কার নিয়ে কি হচ্ছে এগুলো কোনো আইডিয়া আমাদের নাই। এই জিনিসগুলো ভোগাবে এবং এই জিনিসগুলোকে যদি ইম্পার্শিয়াল পজিশনে ব্যাক না করা যায় মনজুর ভাই, আরেকটা দানব তৈরিতে, সংবিধান বা আর কিছু নয়, আরেকটা দানব তৈরির একেবারে সক্রিয় মানে পার্ট এরা ছিলেন। যেভাবে আপনি দেখুন এটা নিয়ে বিএনপি কি কোনো হোমওয়ার্ক আছে যে তারা কাজটা কিভাবে করবেন? হ্যাঁ, অফকোর্স আমরা তো মানে বেসিক্যালি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তো বিশেষ করে 5ই আগস্টের পর থেকে একেবারে আলাদাভাবে আমরা চেষ্টা করছি। এত সহজ হবে না কাজটা, আবারও আপনাকে বলি। এই নির্বাচন যদি সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়, আমার দল যদি রাষ্ট্র ক্ষমতা পরিচালনার সুযোগ পায় এবং নিঃসন্দেহে যেই দলই পাক, আমি আসলে তাদের মানে আমাদের জন্য দুঃখবোধ করি বা সেই দলের জন্য, কারণ সেটা হবে রিয়েলি টাফ জব। কারণ আপনি এক ধরনের ট্রেন্ড গুনসের এগেনস্টে কাজ করবেন। ট্রেন্ড গুনস কারা? জনপ্রশাসনে যারা আছেন, পুলিশ প্রশাসনে আছেন এবং অফকোর্স গণমাধ্যমে। এটা সহজ কাজ নয়। ওই যে স্মল একটা উইন্ডো বিএনপিও পাবে। এখন এটা কতটুকু সদ্ব্যবহার করার সুযোগ আছে, আমাদের প্ল্যানিং আছে, আমাদের চেষ্টা আছে, আমাদের ইন্টেনশন আছে, কিন্তু সদ্ব্যবহারের প্রচেষ্টা থাকবে। সফল কতটুকু হব সেইটা আসলে বলার সুযোগ নেই। আমি একটু আশরাফ কায়সার ভাইয়ের 2-3টা কথা, মানে আমি তার আগে একটা ছোট্ট কথা একদম প্রথমের প্রসঙ্গে বলে আসি। দেখুন আমি একটা কথা শুধু বলতে চাই, নারী নেত্রীদের জন্য রাজনীতি একটা টাফ জিনিস মনজুর ভাই, ভেরি টাফ। ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে অনেক সমালোচনার সুযোগ আছে, অবকাশ আছে। তিনি কিন্তু এমন একটা সময়ে এমনভাবে সার্ভ করেছেন নেশনকে যেটার কিন্তু কোনো ধরনের কোনো মানে ম্যাচ ওই সময় ছিল না। ইভেন আজও আমি যখন তাকাই তার কোনো ম্যাচ নাই। কিন্তু কারো কি গায়ে হাত দেয়া, ধাক্কা দেয়া বা অশালীন আলাপ আলোচনা, এইটা আসলে সে ডিজার্ভ করে না। এমন কিছু ফেসবুকে মানে দায়িত্বশীল পোস্টের মানুষজন এমন কিছু কমেন্ট করেছেন মনজুর ভাই, আমি ট্রুলি সরি। দেখুন রুমিন ডেফিনেটলি হয়তো তার যখন বক্তব্য দেয় সেখানে হয়তো সে তার সীমাটা বজায় রাখতে পারে না, কিন্তু আপনাকে মনে রাখতে হবে রাজনীতিতে যদি আমরা বর্ডার লাইনটা টানতে না জানি এবং যখন আপনি একটা দায়িত্ব পাবেন, নেতৃত্বের পর্যায়ে আছেন, আপনি কি লিখছেন কি বলছেন, বোথ রুমিন ফারহানা এবং অন্যান্য দলের নেতৃত্বের নিয়েও আমি বলছি, এই জায়গাটায় সতর্ক থাকতে হবে। এইটা হচ্ছে একটা অশনি সংকেত রাজনীতির জন্য। আর আরেকটা কথা হচ্ছে যে ভাইয়ার আরেকটা কথা আমি একটু ছোট্ট করে ডিফেন্ড করব, সেটা হচ্ছে যে দেখুন 5ই আগস্টের যে স্পিরিট, ওইটার যে চাওয়া, ওইটাতে করে ভিন্ন ছিল ভাই। ওইখানে তো মানে
একক মানে সকলের ঐক্যমত ছাড়া আর কোনো, ওইটাই ছিল একটা, ওটা হচ্ছে বেস্ট পার্ট 5ই আগস্টে, যেটা আবারও কখনো এই ক্রাইসিস অ্যারাইজ করলে হয়তো আমরা দেখতে পাবো। আদারওয়াইজ এর পর থেকে যা হয়েছে সেটা হচ্ছে প্রতিটা দল তাদের ডিফারেন্স কমিয়ে আনার চেষ্টা করেছে। এখানে আপনি এনসিপিকে, তারাও একেবারে নিয়মিত গেছে এবং চেষ্টা করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমস্যাটা হচ্ছে কি, আমরা হচ্ছে বৃহত্তম দল এবং আমাদের সামনের পসিবিলিটিসের ধরন অনেক হাই, আমাদের সামনে প্রলোভন অনেক হাই, কিন্তু সেই জায়গাতেও কিন্তু প্রতিটা বিষয় আমরা ইন্ডিভিজুয়ালি জাজ করেছি, আমাদের ব্যাক এন্ডে কাজ হয়েছে এবং আমরা ততটুকু এগ্রি করেছি। সময় নিয়েছে বিএনপি, এটা নিয়ে বারবারই শুনি যে এত সময় নিল কেন, প্রথমেই মেনে নিল। পারতাম তো ভাই, প্রথমেই যে সই করে বের হয়ে আসতাম, আমাদের সময় আমরা বদলে ফেলতাম, এটা তো কোনো চিন্তাই আমরা করিনি। এই সততাটা আমরা ধরে রেখেছি যে যতটুকু ডুয়েবল, যতটুকু অ্যাপ্লিকেবল, যতটুকু ছাড় জল হিসেবে বিএনপি দিতে পারবে আমরা সেটাই করেছি এবং সেটার মোটামুটি সর্বোচ্চ ছাড় আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আছে। আমি অতটা আশাহত নই, মানে ভাইয়ার মতো আমি অতটা মেসও দেখি না। রিজনটা হলো, 1 বছর আগের যে অনুভূতি আজকের অনুভূতি সেম নয়। যত দিন যেতে থাকবে, নির্বাচন যত এগোতে থাকবে, তত পারস্পরিক পেইনগুলো প্রকট হবে এবং এইখানে জরুরি যেটা, আমরা নিজেরা যে এই আপনি মানে বিচার বলুন আর আপনি সংস্কার বলুন, এইগুলো তো আসলে এই ডিসকাশনে চাপা পড়ে যাওয়ার বিষয় না। এইটার দায়িত্ব তো বেসিক্যালি আমরা যতই প্রস্তাবনা দেই, একমত হই, ইমপ্লিমেন্টেশনের দায়িত্ব তো সরকারের। এখানে তারা তো একটা বহু বিষয় আমরা যে একমত হয়েছি, তারা তো কাজগুলো এগিয়ে নিতে পারেন সেগুলোতে। বিচার চলছে তার গতিতে, এটা নিয়ে আমার খুব বেশি কিছু বলার নাই। তবে বিচারের কিন্তু ট্রাইব্যুনালের সংখ্যা বৃদ্ধি বারবার বলে এসেছি, আজও বলছি, এটা করলে অনেক অনেক সহজ হতো। দেখুন, আমরা ব্যারিস্টার রুমিন ফারহানার উপরে আক্রমণ বা যেভাবে তাকে হেনস্থা করার চেষ্টা করা হয়েছে তার নিন্দা করছি, কিন্তু আপনি যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে কারো মুখাকৃতি নিয়ে মন্তব্য করেন এবং তার সামাজিক অবস্থান, তার ক্লাস, তার কালচারাল অবস্থান, এটিও আমরা তীব্রভাবে নিন্দা করছি। দেখুন, গণ অভ্যুত্থান হয়েছে এবং সম্পূর্ণ নতুন চেহারার কিছু মানুষ এই সমাজের মধ্যস্থলে চলে এসেছে। আপনাকে এই রিয়ালিটি মানতেই হবে, রাজনীতিতেও মানতে হবে, সমাজেও মানতে হবে। তার আচার আচরণ, তার কথাবার্তা আপনার পছন্দ নাও হতে পারে, কিন্তু মনে রাখতে হবে এরা গণ অভ্যুত্থানের সামনের কাতারে ছিল বলেই হাসিনা পালিয়ে গেছে। এরা গণ অভ্যুত্থানের সামনের কাতারে ছিল বলেই রাজনৈতিক দলগুলো আজকে ঐক্যমত্য কমিশনে চা বিস্কিট খেয়ে বিভিন্ন সংস্কার নিয়ে আলাপ করতে পারছে। আমরা অনেক সময় ভুলে যাই আমাদের করুণ পরিস্থিতি কি ছিল এবং কোথা থেকে আমাদের উত্তরণ হয়েছে। কাজে আমি প্রায়ই দেখি যে গণ অভ্যুত্থানের ছাত্রনেতাদেরকে নিয়ে অনেক ধরনের মন্তব্য করা হয়, বিশেষ করে প্রতিষ্ঠিত দলগুলো থেকে। সেগুলো কিন্তু সাংঘাতিকভাবে অবজেকশনেবল, এটা কিন্তু ঠিক না। আরেকটা জিনিস আপনাকে বলি, বিএনপি বা যারাই নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে তাদের জন্য জনপ্রশাসন ঠিক করা কঠিনতম কাজ। কেননা জনপ্রশাসনের 50% মানুষ তাদের দলের লোক। কাজেই তাদের দলের নাম ভাঙিয়ে তারা চলে, তারা প্রমোশন পেয়েছে, তারা পুনরায় ফিরে এসেছে, অতীতে নিগৃহীত হয়েছে বলেছে। আপনি আপনার দলের ব্যাপারে ব্যবস্থা নিতে পারছেন? কোথাও পারে না, বাংলাদেশের কোনো রাজনৈতিক দল পারে না। শ্রেষ্ঠ সময় ছিল অন্তর্বর্তী সরকারের সময়, তাদের কোনো দল ছিল না, তাদের কোনো রাজনৈতিক পরিচয় ছিল না। এই সময় সে বাংলাদেশের বেস্ট অফ ব্রিড জনপ্রশাসন দাঁড় করাতে পারত, সেটা তারা ব্যর্থ হয়েছে। এবং সেটাই বা তারা করতেন কি করে? মানে একজন প্রশাসনের কর্মকর্তার তো অভিজ্ঞতার প্রয়োজন হয়, ওই পর্যায়ে উঠে আসতে একটা সময় লাগে। না, নিশ্চিতভাবেই লাগে। আপনার এই অনুষ্ঠানে আমরা অনেকবার কথা বলেছি, হয়তো আপনি ঠিক ওই মুহূর্তেই যোগ্য লোকটিতে পেতেন না। এবং একজন, দেখুন, সচিবরা যে বিদায় নেওয়ার জন্য প্রস্তুত হয়েছিল এটা আমরা সবাই জানি, কেননা 16 বছর তারা কাকে সার্ভ করেছে, কি ভঙ্গিতে সার্ভ করেছে, তারা নিজেরাই জানে আমাদের চেয়ে বেশি। কিন্তু সরকারটিকে আমরা দেখলাম যে কনভেনশনের উপরে ডিপেন্ড করে তিনি নতুনত্বের আহ্বানটাকে গ্রহণ করতে পারলেন না। হয়তো আপনার ডেপুটি সেক্রেটারিকে অতিরিক্ত দায়িত্ব দিতে হতো, হয়তো সেক্রেটারিদেরকে বিদায় করে দিতে হতো। জনপ্রশাসনে এর চেয়ে বড় পরিবর্তন আনার আপনি সুযোগ আর কখনো পাবেন? দেখুন, জনপ্রশাসন আপনার জীবনে কি ঘটাতে পারে আমরা জনতার মঞ্চ দেখেছি। আমি নিশ্চিতভাবে বলতে পারি আগামীতে যেই কয়েকটি রাজনৈতিক কোন্দলের বাইরে যেই জায়গাগুলো থেকে কালচারাল ফ্রন্ট থেকে থ্রেট আসবে, জনপ্রশাসন থেকে থ্রেট আসবে, পুলিশ থেকে থ্রেট আসবে, যেখানে আপনি কিছু করতে পারেননি। আরেকটা প্রবণতা আমরা এখন দেখতে পাচ্ছি যে এখন সময় আমাদের, এই প্রবণতা মানে যে যেখানে আছে, যার যতটুকু সামর্থ্য আছে, ক্ষমতা আছে, কিন্তু কথা ছিল যে আমরা প্রতিহিংসা পরায়ণ হব না, আমাদের অন্যের সময়কে মানে স্মৃতিচারণ করে আজকের সময়কে নিজের ভাববো না, কিংবা আবার আগামীর সময়কে ভাবতে শুরু করব না। আমি খুব দুঃখের সাথে বলছি, এই যে সরকারের দায় আমি দিচ্ছি পরিবর্তন না আনার,
তার 50% দায় রাজনৈতিক দলগুলোর। তারা কি দায়িত্বশীল আচরণ করেছেন? তারা কি কোনো রূপকল্প দিয়েছেন? এখন তাদের কি কোনো চিন্তা চেতনা আমরা বুঝতে পেরেছি? এই যে নির্বাচনটি ঘনিয়ে আসছে, আপনি কি বুঝতে পারছেন যে কোন দল বাংলাদেশকে কোন পথে পরিচালিত করতে চাচ্ছে? আমি কিন্তু বুঝতে পারছি না। তারা অনেক সময় চটকদার কথা বলছেন, কখনো কখনো প্রতিপক্ষকে ঘায়েল করছেন। গতকালকে একজন সাধারণ মানুষ আমাকে বলেছেন যে গত 12 মাসে এই আলোচনাগুলো 90 ভাগ তার মনে হয়েছে অপ্রয়োজনীয়। তার জীবনের সাথে ঘনিষ্ঠ 10 ভাগ আলোচনা কেউ করছেন না। ধন্যবাদ। অধ্যাপক শাহান, যদি আর কিছু যোগ করার থাকে। না, এইখানে কয়েকটা জিনিস, যে সংস্কারের যে প্রশ্নটা আমরা বারবার করার চেষ্টা করছি। দেখুন, আমার মনে হয় যে এইখানে যেটা বড় মিস্টেক হয়ে গেছে, যে আমরা যখন এই জিনিসটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, আপনি যখন কনসেনসাস কমিশনে বসেছেন, এটা কিন্তু একটা পলিটিক্যাল বার্গেনিংয়ের জায়গায় চলে গেছে। এটা কিন্তু এসেনশিয়ালি হচ্ছে কি, আপনি যে বড় কোনো চেঞ্জ আনার জন্য পুশ দিবেন, এটা কিন্তু সেটা হয়নি। আপনি যখন পলিটিক্যাল পার্টিগুলোকে নিয়ে বসছেন, তখন এটা একটা পলিটিক্যাল বার্গেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই বার্গেনটা হচ্ছে অসম বার্গেন, এটা অ্যাসিমেট্রিক বার্গেন। কারণ এই বার্গেনে যখনই বিএনপি আছে, বিএনপি সবচেয়ে বড় দল, বিএনপিকে আমরা অনেক সময় গভর্নমেন্ট ইন ওয়েটিং হিসেবে কল্পনা করছি। সো অ্যাজ আ রেজাল্ট অফ দ্যাট, এটা সম বার্গেন না, এটা একটা অসম বার্গেন। এখন তাহলে এই অসমতাকে দূর করার উপায় এনসিপির হাতে কি ছিল বা জামাতের হাতে কি ছিল? কখন বিএনপি আপনার কথা শুনতে বাধ্য হবে বা শুনতে চাবে? কারণ অ্যাজ আ রেজাল্ট এই অসম বার্গেনিংয়ে বিএনপির ইনসেন্টিভ, আমি যেটা সবসময় চিন্তা করি, যে কোনো সকল রাজনৈতিক দলই র্যাশনালি চিন্তা করে, বিএনপির তো কোনো ইনসেন্টিভ নাই এটা শোনার জন্য। আমি তখনই শুনবো যখন কোনো একটা প্রেশার আমার উপর কাজ করবে। সেই প্রেশারটা কোত্থেকে আসতে পারে? সেই প্রেশারটা আসতে পারে সিটিজেনের কাছ থেকে, সেই প্রেশারটা আসতে পারে জনগণের কাছ থেকে। যেহেতু বিএনপি একটা রাজনৈতিক দল, যে ইলেকশনে যাবে, তার যদি মনে হয় যে ভোটাররা এই জিনিসপত্রগুলো নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন, তাহলেই একমাত্র অপরচুনিটি হচ্ছে গিয়ে সেটা করার। এখন আপনি দেখুন, এই বার্গেনিং বা এই কনসেনসাস কমিশন শুরু হওয়ার পরে কতদিন পরে এনসিপি আসলে হচ্ছে গিয়ে তার জুলাই পদযাত্রাটা করেছে। এখনো পর্যন্ত একদম অনেস্টলি বলতে গেলে মানুষ সংস্কার চায়, এটা পরিষ্কার। কিন্তু আপনি যখন স্পেসিফিক জায়গাগুলো নিয়ে কথা বলবেন, আপনি কোন জায়গায় সংস্কার চান, আপনি উচ্চকক্ষ চান কিনা, এই জিনিসটা মানুষকে বোঝানো কিন্তু হ্যাজ রিমেইন স্টিল ভেরি ডিফিকাল্ট। তো এই ডিফিকাল্টিস যদি থাকে, তাহলে বিএনপির আসলে ইনসেন্টিভটা কোথায় এটাকে এই রেসপন্সিবিলিটিটা তো ওই দলগুলোকে নিতে হবে। তারা সেই রেসপন্সিবিলিটিটা নেয়নি, অন্তর্বর্তীকালীন সরকারও নেয়নি। তো তাহলে তো একটা বিপদ থেকে যাচ্ছে। আসলে বিএনপি যে এই মুহূর্তে বৃহত্তম দল, তার দায়িত্ব বিএনপি প্রথম থেকেই বহন করছে, কিছুই করার নেই। যে আশরাফ কায়সার ভাই যখন বললেন, নিঃসন্দেহে তরুণদের নিয়ে এমন অনেক কথা হয়েছে যেটা বাঞ্ছনীয় নয়, আমরা পছন্দ করিনি, এবং এটা ব্যক্তি দায়, কিন্তু তারপরে দল হিসেবে দায় এড়ানোর সুযোগ নেই। কিন্তু আপনি দেখুন, বিএনপি যেই পরিমাণ ব্যাশিংয়ের মধ্যে দিয়ে গেছে, যেই পরিমাণ আক্রমণ ইন্ডিভিজুয়ালি আমাদের লিডাররা, আমাদের ফিমেল লিডাররা, এবং যে ধরনের কটূক্তি, এটাও কিন্তু আলোচনার একটা পার্ট হওয়া উচিত, জরুরি আলোচনার। যে বিষয়টা শান ভাই বললেন যে দলগুলো দায়িত্বশীল নয়, আমি আপনাকে একটা জিনিস বলি, এটা ইকুয়ালি দায়িত্বশীল হতে হবে। আমার তো মনে হয়েছে যে টোটাল বিষয়টাই দল হিসেবে, বড় দল হিসেবে বিএনপি চেষ্টা করেছে, কিন্তু আর এই জিনিসটা আসলে মিউচুয়াল। এখানে অন্তর্বর্তীকালীন সরকার, অন্যান্য রাজনৈতিক দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ডেফিনেটলি আপনি বলতে পারেন যে স্টেকের বিগেস্ট পাইটা বা বিগেস্ট পার্টটা হচ্ছে বিএনপির, কিন্তু বাকিদেরও তো আছে, কিছুটা হলেও তো আছে, সেই জায়গাটা তো বহন করতে। আপনি সবই যদি ছেড়ে দিতে থাকেন, সেই তো আওয়ামী আমলের কথার মতোই শোনায় যে বিএনপির কারণে এটা হলো না, ওটা হলো না, ভবন ধসে পড়লো। এটা সঠিক নয়। দায়িত্বপূর্ণ আচরণ প্রত্যেককেই করতে হবে, এবং এই জায়গাটা আমার আবারও মনে হয় এই যেটা রাজনৈতিক যেই আন্ডারস্ট্যান্ডিং বা যেই ফেইলিয়ার, এটার একটা বড় দায়, খুব বড় দায় অন্তর্বর্তীকালীন সরকারকে বহন করতে হবে। এবং এটা যখন চলে কোনো এক সময় হিস্ট্রি হবে এই সময়গুলো, তখন আমরা যখন দেখব, তখন দেখা যাবে যে কত তাদের হাতে আসলে সুযোগ ছিল এই আলোচনাগুলো নিয়মিতভাবে একটা বসার ব্যবস্থা করা। বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি এটা বারবার বলি যে উনি এমন একজন মানুষ, এখনো পর্যন্ত আমাদের সর্বজন শ্রদ্ধেয়, আমরা এখনো তার উপরেই সবচেয়ে বেশি আস্থা রাখি। আমি বলছি না যে সবকিছু তিনিই সমাধান করে দিবেন, কিন্তু তিনিই কিন্তু সেই ম্যাজিক্যাল নেমটা, যেটা বাংলাদেশকে বাংলাদেশ সেই সময় আস্থা এবং ভরসা নিয়ে তাকে দায়িত্ব দিয়েছিল। জি, অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ যারা আমাদের সাথে ছিলেন। আজকের মতো বিদায় নিচ্ছি।